নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন পাঠ অদৃশ বর্ধনের প্রফেসর নাটবল্টু চক্রর বড় গল্প রুদ্র রোষ। আজ চতুর্থ এবং অন্তিম পর্ব। আট, আগুনের গোলা। আঁতকে উঠলেন মেজর হুকুমত সিং। কথায় ডুবেছিলাম বলেই আমরা কেউই খেয়াল করিনি বাতাস গুঙিয়ে উঠছে একটু একটু করে। পায়ের কাছে ঝরা পাতা পাক ছাট খেয়ে শূন্য পথে উড়ে যেতেই টনক নড়ল। বনভূমি আর নীরব নয়, নিথর নয়। সুবিশাল পাইন গাছগুলোও আর নিশ্চুপ দর্শক নয়। মাতন জেগেছে পাতায় পাতায়, খ্যাপাটে হাওয়ায় নুয়ে পড়তে চাইছে ডালগুলো। বাতাস গুঙিয়ে উঠছে ডাইনে বাঁয়ে সামনে পেছনে, ঠিক যেন লৌহ পিঞ্জর চূর্ণ করে বেরিয়ে আসতে চাইছে পবন দৈত্য। এই চাপা গজরানি তারই লক্ষণ। মেজর হুকুমত সিং চক্ষের পলকে উধাও হয়েছিলেন। হাওয়া মাতাল হলে বাতাসের চেয়ে ভারী উড়ুক্কু যান যে আর শূন্যে নিরাপদ নয়, এ তত্ত্ব তিনি জানেন। তাই চেলা চামুন্ডা নিয়ে পবন দৈত্য আবির্ভূত হবার আগেই তিনি ওয়াটার স্যাম্পল আর ঠিকানা সহ শূন্যে উড়িয়ে দিলেন জলপাই রঙের সামরিক হেলিকপ্টার। দিল্লির দিকে সোজা যাবে না এই কপ্টার, মাঝে কয়েকটা ঘাঁটিতে নামবে, জ্বালানি নেবে, তারপর দিল্লি পৌঁছবে। দেখতে দেখতে বিপুল কায়ে গঙ্গা ফড়িংয়ের মতো বরফ ছাওয়া পাহাড় পর্বতের ওপর দিয়ে দূরে মিলিয়ে গেল কপ্টার। কান ফাটা গর্জন হারিয়ে যেতে না যেতেই গোঁ গোঁ শব্দটা আরও বেড়ে উঠল। ঝড়ের গোঙানি, ঠিক যেন কতকগুলো বোবা জন্তু বিষম আক্রোশে গজরাচ্ছে, সেই সঙ্গে ভীষণভাবে উত্তাল হচ্ছে ডালপালা। সহসা বায়ু বেগে ছুটে এলেন মেজর হুকুমত সিং। প্রফেসর, গেট ইন, ভেতরে চলে যান, বাইরে থাকবেন না প্লিজ। উত্তরে যেন একসঙ্গে হাততালি দিয়ে উঠল পবন দৈত্য। গজরানির উপরে গলা তুলে প্রফেসর বললেন, লেকের ধারে সেন্ট্রি আছে তো? চিৎকার করে মেজর বললেন, ও ইয়েস, বুলেট প্রুফ ক্যাম্প সেখানেও বসানো হয়েছে। লেকের জলে নজর রাখবার হুকুম দিয়েছি, রেডিওতে খবর পাবো। আপনি ঢুকে যান, গেট ইন কুইক। বলে প্রফেসরকে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলেন ওর ক্যাম্পে। অ্যামি ওয়ালেস ঝড়ের ধাক্কায় হেঁট হয়ে দুহাতে মুখ ঢেকে ছুটতে ছুটতে অদৃশ্য হলো একটা গম্বুজের মধ্যে। আমি আর শম্ভুদা আমাদের ক্যাম্পে ঢুকে হ্যাচ বন্ধ করে দিলাম ভেতর থেকে। পুরো 2 ঘন্টা বন্দি রইলাম লোহার কেল্লায়। ঝড়ের গর্জন কানের পর্দায় ক্ষীণভাবে পৌঁছল। প্রতি মুহূর্তে আশঙ্কা করছিলাম, এই বুঝি অদৃশ্য আততায়ী স্টিলের কেল্লা এক থাবায় উড়িয়ে দিল শূন্যে, নিক্ষেপ করল দূর পাহাড়ের বুকে। আমরা কেউই জানি না রহস্যময় এই বনতলে কাদের লীলা খেলা চলেছে এতদিন। আক্রমণটা ঠিক কোন দিক থেকে আসবে তা জানা নেই বলেই অজানা আশঙ্কায় কাঠ হয়ে রইলাম সর্বক্ষণ। ঘন ঘন ঘড়ি দেখছি আর ওয়াকি টকি মারফত যোগাযোগ রাখছি প্রফেসরের সঙ্গে। ওর সঙ্গে যোগাযোগ আছে মেজরের। লেকের ধারে কি ঘটছে সে খবর উনি সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদেরকেও বলছেন। আমরা ভীষণ উৎকণ্ঠায় উদ্গ্রীব হয়ে তাই শুনছি। লেকের জলে নাকি এখন ঘূর্ণিপাক দেখা দিয়েছে, ঘূর্ণিঝড়ে জল ঘুরপাক খেয়ে লাফিয়ে উঠতে চাইছে। সেন্ট্রি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে। ঝড়টা লেকের চারদিক থেকে লেকের দিকেই ছুটে আসছে। যত দূর চোখ যায় তত দূরে এই একই দৃশ্য দেখা যাচ্ছে। তীরের লম্বা লম্বা পাইন গাছগুলো পলকা সুপুরি গাছের মতো একযোগে নুয়ে পড়ছে লেকের দিকে। আশ্চর্য এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছে সেন্ট্রি স্বয়ং। ঝড় তো একদিক থেকে এসে আর একদিকে চলে যায়। লেকের এপারের পাইন লেকের দিকে ঝুঁকে পড়লে ওপারের গাছগুলো লেকের দিকে ঝুঁকতে যাবে কেন? কিন্তু এক্ষেত্রে তাই হচ্ছে। ঝড় চারদিক থেকে ধেয়ে আসছে লেকের দিকে। লেকের বুকে চারদিকের ঝড় এক হয়ে মাথা ঠোকাঠুকি করে লক্ষ্য করতালি বাজিয়ে উঠে যাচ্ছে ওপরে বিরাট ঘূর্ণি ঝড়ের আকারে। চারদিক থেকে ঝরা পাতা মেঘের মতো উড়ে এসে প্রচণ্ড বেগে ঘুরপাক খেতে খেতে অবর্ণনীয় স্তম্ভের আকারে উধাও হচ্ছে শূন্যে। এ দৃশ্য না দেখলে কল্পনা করা যায় না।
টেলিপাপেট ওরফে প্লেসিওসরাস ওরফে সাঁতারু যন্ত্রটাকে আর দেখা যায়নি। লেকের জল এখন যেরকম তোলপাড় হচ্ছে, কোনো যন্ত্রই এখন সেখানে নিরাপদ নয়। ঠিক এই সময় রেডিওর মধ্যে শোনা যায় সেন্ট্রির বিস্ময়চকিত চিৎকার। মেজরের মুখে পরে শুনেছিলাম সেন্ট্রি কিভাবে চেঁচিয়ে উঠেছিল এবং কি কি বলেছিল। সেন্ট্রির জবানিতেই শোনা যাক সেই ঘটনা। স্যার, স্যার, একটা আগুনের গোলা দেখতে পাচ্ছি। জলের ওপর হঠাৎ কোত্থেকে একটা বিরাট আগুনের গোলা এসে জুটেছে স্যার। কোত্থেকে এলো বুঝতে পারছি না। ফায়ার বল, ঠিক বলের মতোই লাফিয়ে লাফিয়ে উঠছে জল থেকে ওপরের দিকে, যেন ফুটবল খেলা হচ্ছে মাঠের ওপর, আকারে বিরাট। কত বড়? তা প্রায় 100 গজ ব্যাসের তো বটেই। আগুনের রংটা ঠিক লাল নয়, সাদাও নয়, বেগুনিও নয়, কিরকম জানেন, রামধনুতে যেরকম অনেকগুলো রং দেখা যায় সেই রকম। ঘূর্ণিঝড়ে লেকের ওপর থেকে জল পর্যন্ত ফোঁস ফোঁস করে ওপরে লাফিয়ে উঠছে, যেন জলস্তম্ভ আরম্ভ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই ফায়ার বল কিন্তু সেই ঘূর্ণিপাকের খপ্পরে পড়ছে না, বলটা লাফাচ্ছে, ভীষণভাবে লাফাচ্ছে। ফেটে গেল স্যার, ফেটে চৌচির হয়ে গেল ফায়ার বল। লক্ষ সাপের মতো কিলবিল করে রামধনু আগুন লেকের ওপর দিয়ে ছুটে যাচ্ছে। ফায়ার বল আর নেই, তার বদলে ফায়ার স্নেক এসে গেছে। আগুন সাপ আমার এই কেল্লার দিকে কিলবিল করতে করতে ছুটে আসছে। আমি ব্যাস, এই পর্যন্ত শোনবার পরেই বিচ্ছিন্ন হয়ে গেল রেডিও যোগাযোগ ব্যবস্থা। মেজর প্রথমে ভেবেছিলেন সেন্ট্রি কথা থামিয়েছে, তারপর দেখলেন রেডিওই বিকল। উপত্যকায় যেখানে যত রেডিও রিসিভার আর ট্রান্সমিটার ছিল, একযোগে সব বিকল হয়ে গিয়েছে। মেশিনে গোলযোগ নেই, কিন্তু ইথার আর কোনো মেসেজ বহন করছে না, খবর যাচ্ছে না, খবর আসছে না। খুটখাট করে মেশিন নেড়ে চেড়ে হাল ছেড়ে দিয়েছিল অপারেটর। ঝড় না থামা পর্যন্ত হাত পা গুটিয়ে বসে থাকতে হয়েছিল পুরো 2 ঘন্টা। তারপর যখন স্তব্ধ হলো ঝড়ের তাণ্ডব নৃত্য, একে একে বেরিয়ে এলাম প্রত্যেকেই যে যার কেল্লা ছেড়ে। মেজরের মুখে শুনলাম সেন্ট্রির শেষ কথাগুলো। হঠাৎ রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মূলে আগুনের গোলার কোনো কারসাজি আছে নিশ্চয়ই। প্রফেসরও চিন্তিত মুখে বললেন, তা তো আছেই। ফায়ার বল হঠাৎ ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যত বিপত্তির শুরু। জঙ্গলের মধ্যেও রামধনু রোশনাই ছুটে এসেছিল। আপনি দেখেছেন? লাফিয়ে উঠলাম আমি। দেখব বলে বসেছিলাম বলেই দেখেছি, কপাল কুঁচকে মাটির দিকে চেয়ে থেকে বললেন প্রফেসর। মেজর বললেন, আমিও দেখেছি। রামধনু রঙের ছোট ছোট বলকে শূন্যে ফানুসের মতো ভাসতে আমিও দেখেছি। আর কিছু দেখেননি? অ্যামির সাগ্রহ প্রশ্ন। উহু, বেজার মুখে বললেন মেজর। বুলেট প্রুফ কাঁচের জানলার দিকে একটা ফানুস ভাসতে ভাসতে এগিয়ে আসতেই স্টিল শাটার টেনে বন্ধ করে দিয়েছিলাম। বুঝলাম ভয় পেয়েছিলেন মেজর, মেজাজ খিঁচড়ে গিয়েছে সেই জন্যেই। প্রফেসর মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন। মুখ দেখে বুঝলাম চিন্তার তুফান ছুটছে তাঁর মাথার মধ্যে। পাইন ভূমি আবার স্বাভাবিক হয়ে এসেছে। সরসর সরসর শব্দে বাতাস খেলা করছে পাতার মধ্যে। সারি সারি দীর্ঘকায় বৃক্ষ পরম কৌতুকে যেন নিরীক্ষণ করছে আমাদের বিমূঢ় অবস্থা। একটা নতুন দৃশ্য নজরে এলো লম্বা গাছের মাথার ওপর। মেঘ জমা হয়েছে রুদ্র সরোবরের ঠিক ওপরে। কোত্থেকে এসে হাজির হয়েছে রাশি রাশি জল ভরা মেঘ। মেঘপুঞ্জের তলার দিকটা চ্যাপ্টা, লেকের জলপৃষ্ঠের মতোই সমতল। বাতাসের মধ্যেও ভিজে ভিজে ভাব। বৃষ্টি আসার আগে যে ধরনের স্যাঁতস্যাঁতে বাতাস বইতে থাকে, ঠিক সেই বাতাস। বুঝলাম বৃষ্টি নামবে। জ্যাক বা হেনরি মেঘ দেখেননি, ঝড় দেখেছেন, তারপর মারা গেছেন, অথবা দূর থেকেই পালিয়ে গেছেন। ঝড়ের পরেই এই মেঘের ঘন ঘটা বোধহয় সেই কারণেই দেখতে পাননি। দেখতে দেখতে সজল মেঘে বৃষ্টির ধারাবর্ষণ শুরু হয়ে গেল। ঝমঝম ঝমঝম শব্দে এক নাগাড়ে 50 বর্গমাইল এলাকা জুড়ে বৃষ্টি ঝরতে লাগলো হঠাৎ আবির্ভূত মেঘপুঞ্জ থেকে। বিস্ময়ে বিস্ফারিত চোখে অলৌকিক সেই মেঘরাশির দিকে চেয়ে রইলাম আমরা সকলেই। এমন সময় ছুটতে ছুটতে এলো রেডিও অপারেটর।
মেজর হুকুমত সিং তখন নিজেই একটা জ্যান্ত বিস্ময় চিহ্নের মতো ঘাড় উঁচিয়ে দেখছেন বিচিত্র বাদলার দৃশ্য। জলের ফোঁটা এদিকেও ছিটকে আসছে, কিন্তু ওর খেয়াল নেই। রেডিও অপারেটর দৌড়ে এসে সামনে দাঁড়িয়েই খটাস করে বুট ঠুকে ঠাস করে সেলাম ঠুকল মিলিটারি কায়দায়। সংবিত ফিরল মেজর সাহেবের। অধস্তন কর্মচারীর সামনে ক্যাবলার মতো মুখভঙ্গি করে দাঁড়ানো সমীচীন নয় হৃদয়ঙ্গম করে মুখখানা তৎক্ষণাৎ উৎকট গম্ভীর করে চাইলেন কটমটে চোখে, কি ব্যাপার? রেডিও ঠিক হয়ে গেছে, স্যার। নয়, জ্যান্ত মানুষের রামধনু ছবি। অস্ফুট চিৎকার করে উঠলেন প্রফেসর নাটবল্টু চক্র। কি হলো? বললেন মেজর। ঠিক এইটাই ভয় করেছিলাম, বললেন প্রফেসর। কি ভয়? রেডিও ব্লক করে দিয়েছিল ওরা। ভ্রু দুটোকে শোয়ানো জিজ্ঞাসা চিহ্নের মতো বেঁকিয়ে ফেলে শুধু চেয়ে রইলেন মেজর। কাঠখোট্টা সৈনিক পুরুষ, কড়া বাস্তব নিয়ে কারবার করেন, রঙিন কল্পনায় ধাতস্থ নন। প্রফেসর বললেন, বুঝলেন না, এতক্ষণ ধরে সেই কথাই তো ভাবছিলাম। ওরা দেখছি শুধু জল নয়, অন্তরিক্ষকেও কবজায় এনে ফেলেছে। মানে? মানে, এই মুহূর্তে আপনার কি সাহস আছে লেকে ডুবুরি নামানোর? তা ঝুঁকির ব্যাপার, তাই না? লেক ওদের ঘাঁটি। এখন দেখুন, শূন্য পথেও ওরা কত সহজভাবে দাপিয়ে বেড়াচ্ছে। দরকার মতো ঝড় সৃষ্টি করছে, মেঘ তৈরি করে বৃষ্টি ঝরাচ্ছে, আগুনের বল ভাসাচ্ছে, আর বাতাসের মধ্যে দিয়ে রেডিও মেসেজের যাতায়াত পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। প্রফেসর? ইয়েস মেজর, আপনাকে আগেই বলেছিলাম, পৃথিবীটাই হাতছাড়া হতে বসেছে। জলের তলায় যারা ঘাপটি মেরে রয়েছে, তারা যে ইচ্ছে করলে রেডিও পর্যন্ত বিগড়ে দিয়ে আমাদের যোগাযোগ বিপর্যস্ত করে দিতে পারে, সে নমুনা তো পেলেন। এইটা যদি লার্জ স্কেলে হয়, যদি 3 ভাগ জলে তারা ঘাঁটি পাতে আর শূন্য পথে আমাদের রেডিও মেসেজ পর্যন্ত ব্লক করে দেয়, আগুনে বল উড়িয়ে শূন্য পথে বিমান চলাচল যদি বন্ধ করে দেয়, পরিণামটা কল্পনা করতে পারছেন? কাষ্ঠ হাসি হেসে মেজর বললেন, আপনি বড় বেশি কল্পনা করেন প্রফেসর। প্রফেসর বিরক্ত হলেন। এখনো অবিশ্বাস? জল আর অন্তরিক্ষ ওরা যদি জয় করে, সামান্য স্থলের ওপর মানুষ কি আর টিকে থাকতে পারবে ওদের আশ্চর্য বজ্রের সামনে? পারবে? যদি ভয়ঙ্কর ঝড়ে বাড়ি ঘরদোর উড়ে যায়, বৃষ্টির জলে প্লাবন নামে, যে প্রাকৃতিক শক্তিকে মানুষ এখনো কবজায় আনতে পারেনি, এরা তা পেরেছে। কত কামান আছে আপনাদের ঝড় বৃষ্টি আগুনের সঙ্গে লড়বার জন্যে? হেঁ হেঁ করে মেজর কথা ঘুরিয়ে দিলেন, সে তো পরের কথা, এখন রেডিও মারফত সেন্ট্রির অভিজ্ঞতাটা শোনা যাক। ঠিক কথা, ঠিক কথা, সায় দিলেন প্রফেসর। কথা বলতে বলতে রেডিও বিগড়েছিল, বাকি কথাটা এবার শোনা যাক। রেডিও অপারেটর অনেকক্ষণ থেকেই উদ্বিগ্ন মুখে কি যেন বলতে চাইছিল, এবার তড়িঘড়ি বলে উঠল, স্যার সেই কথাটাই বলতে এসেছি। কি কথা? ফের চোখ পাকিয়ে তাকালেন মেজর। আগে সেন্ট্রি ক্যাম্প থেকে জবাব আসছে না। আবার সেই রকম অদ্ভুতভাবে চেঁচিয়ে উঠলেন প্রফেসর, সর্বনাশ! মেজর হুকুমত সিংও স্থির রইলেন না। হাঁক ঢাক দিয়ে সিপাই শান্ত্রী জড়ো করে তৎক্ষণাৎ রওনা দিলেন লেকের দিকে। দস্তুর মতো সেই মিলিটারি অভিযানে অ্যামি ওয়ালেসকে কিছুতেই নিলেন না ভদ্রলোক। প্রফেসর ছিনে জোঁক বলে তাকে ঝেড়ে ফেলতে পারলেন না, এবং যেহেতু আমি তার আঁচিল, অগত্যা আমিও লেগে রইলাম পেছন পেছন। মিলিটারি বাহিনী এসে পৌঁছল লেকের পাড়ে। তুমুল বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে গেলাম প্রত্যেকেই। চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে বৃষ্টির জলে, তার ওপর কনকনে হিমেল হাওয়া। সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে একটু একটু করে, বেশ বুঝতে পারলাম। এইভাবে আর কিছুক্ষণ চললে ফ্রস্ট বাইট অর্থাৎ তুষার ক্ষত হওয়াও বিচিত্র নয়।
স্রেফ মনের জোরে এসে পৌঁছলাম গোল গম্বুজের সামনে। কেউ কোথাও নেই, একটা আলো পর্যন্ত জ্বলছে না। প্রায় অন্ধকারে ভৌতিক কেল্লার মতো যেন একটা নিরেট অন্ধকার দাঁড়িয়ে সামনে। মেজর হাঁক দিলেন, স্টিল ক্যাম্পে বুটের লাথি মারলেন, কিন্তু কেউ সাড়া দিল না ভেতর থেকে। হ্যাচের সামনে গিয়ে দেখলেন হ্যাচ খোলা। টর্চ জেলে ভেতরে ঢুকলেন, কেউ নেই। বেরিয়ে এলেন ভ্রুকুটি করে, চেয়ে রইলেন লেকের বৃষ্টি বিক্ষুব্ধ কালো জলের দিকে। সব রহস্য এই বিশাল জলধির মধ্যেই। প্রফেসর কিন্তু জলের দিকে চেয়ে নেই। 5 ব্যাটারির শক্তিশালী টর্চ হাতে নিয়ে গোল হয়ে ঘুরছেন গম্বুজ ঘিরে এবং আলো ফেলছেন চকচকে স্টিল বডিতে। পেছন দিকে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, ডাকলেন, দীননাথ। উত্তেজনায় গলা কাঁপছে প্রফেসরের। মেজরকে নিয়ে এখানে এসো, আবার কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন প্রফেসর। ডাকছেন আপনাকে, বললাম মেজরকে। দুজনে মিলে এসে দাঁড়ালাম প্রফেসরের পাশে। কি বলছেন? প্রফেসর টর্চ নিভিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, সেন্ট্রিকে পেয়েছেন? না। আর পাবেন না। মানে? মানে তাকে আর জ্যান্ত পাবেন না, কিন্তু প্রায় জ্যান্ত চেহারাটা দেখাতে পারি। প্রফেসর, মেজরের গলা চড়ছে। আপনি বড় অবিশ্বাসী মেজর। জীবন্ত জীবকে দিয়ে ফটো তুলিয়ে বাঁধিয়ে রাখার ঘটনা কখনো শুনেছেন? জীবন্ত জীবকে দিয়ে ফটো? আজ্ঞে। বলেই 5 ব্যাটারির টর্চের আলো স্টিল কেল্লার গায়ে ফেললেন প্রফেসর। সচমকে দেখলাম সেই অবিশ্বাস্য দৃশ্য। সেন্ট্রি লেপ্টে রয়েছে ইস্পাতের চাদরে। দশ। জলের টেম্পারেচার বাড়ল কেন? এ কাহিনী লিখছি কলকাতায়, টেবিল ল্যাম্পের সামনে লেখবার টেবিলে। এত আরামের মধ্যে, এত স্বাচ্ছন্দ্যের মধ্যে বসে সেদিনকার সেই লোমহর্ষক অনুভূতি গুছিয়ে বলতে পারবো না। কিছুতেই বোঝাতে পারবো না কি বিচিত্র রোমাঞ্চ নিমেষ মধ্যে জাগ্রত হয়েছিল রক্তের অণু পরমাণুতে। চারদিকে হিমগিরি, মাঝের অন্ধকার অঙ্গনে সে যে কি ভয়ঙ্কর দৃশ্য সেদিন প্রত্যক্ষ করেছিলাম, আমার এই দুর্বল কলমে তা ফুটিয়ে তোলার সাধ্যি আমার নেই। যা দেখলাম টর্চের জোরালো আলোয়, তা এক কথায় অবিশ্বাস্য। হ্যাঁ, অবিশ্বাস্য, কিন্তু তবু তা আমার এই রক্ত মাংসের চোখ দিয়ে দেখেছি। আমি দেখেছি গোল গম্বুজের বুলেট প্রুফ দেওয়ালে দুহাত দুপাশে ছড়িয়ে পিঠ দিয়ে লেপ্টে রয়েছে সেন্ট্রি। তার আস্ত দেহটা রিলিফ ম্যাপের মতো উঁচু উঁচু হয়ে লেপ্টে রয়েছে ইস্পাতের দেওয়ালে। পুরো দেহটা যেন থেবড়ে গোলে পাতলা হয়ে গিয়েছে। দেহটা আছে ঠিকই, নাক মুখ চোখ বুক হাত পা সব আছে, কিন্তু যে অনুপাতে উঁচু থাকা উচিত সে অনুপাতে উঁচু নেই। আশ্চর্যভাবে পুরো দেহটা ক্ষীণ হয়ে গিয়েছে। বড় জোর 1 থেকে 1.5 ইঞ্চি পুরো রিলিফ ম্যাপের মতো ছবির আকারে লেগে রয়েছে, যেন ভেতর থেকে হাড়গোড় নাড়ি ভুঁড়ি সব বেবাক উধাও হয়ে শুধু বাইরের খোলসটা ছবি হয়ে আটকে রয়েছে। শুধু ছবি নয়, রামধনু ছবি, রামধনু রঙে রঙিন ছবি। ছবির কিনারা ঘিরেও রামধনু রঙের প্রলেপ। রামধনু ঝলকে সাপটানো এহেন রামধনু চিত্র বিশ্বের কোনো চিত্রকর, কোনো বৈজ্ঞানিক, কোনো মারণাস্ত্র বিশারদ অতি বড় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি, পারবেও না। খুব সংক্ষেপে বলতে গেলে যেন একটা অদ্ভুত শক্তিশালী ব্লো টর্চ চক্ষের নিমেষে ঝলসে গালিয়ে সেন্ট্রিকে ওয়েল্ডিং করে দিয়েছে স্টিল প্লেটের ওপরে। ফ্যান্টাস্টিক কল্পনা ঠিকই, কিন্তু সে দৃশ্য দেখলে এছাড়া আর কোনো কল্পনা মাথায় আসে না। অমন যে দুঁদে হুকুমত সিং, তিনিও হাঁ বন্ধ করতে ভুলে গেলেন। প্রফেসর বললেন,
রেডিও বিগড়ে যেতে সেন্ট্রি বাইরে এসেছিল কারণ খুঁজতে, বারণ না মেনে। প্রাণ দিয়ে তাই প্রায়শ্চিত্ত করে গেছে। 2 দিন পরের ঘটনা। ইতিমধ্যে নতুন কিছু ঘটনা ঘটেনি। মেজর হুকুমত সিং সেন্ট্রির শোচনীয় মৃত্যুর রিপোর্ট পাঠিয়েছিলেন হেডকোয়ার্টারে। সেখানে ব্যাপারটাকে সায়েন্স ফিকশন হিসেবে ধরা হয়নি। চীন দেশের পারমাণবিক পরীক্ষার ওপর গোয়েন্দাগিরি করার জন্য 1965 সালে আমেরিকার কুখ্যাত গুপ্তচর সংস্থা CIA নন্দাদেবীতে প্লুটোনিয়াম স্পাই যন্ত্র বসিয়ে যাওয়ার পর থেকে সরকার ইন্ডিয়ান হিমালয়ের কোনো রহস্যকেই আর তুচ্ছ করে দেখতে রাজি নন। এই সেদিনও পাহাড়ে ওঠার নাম করে আমেরিকান অভিযাত্রী দল চুপিসারে সেখানে দিন কয়েক কী করেছে ঈশ্বর জানেন। সঙ্গে একজন ভারতীয় ছিলেন লায়সন অফিসার হিসেবে, নাম তাঁর ক্যাপ্টেন ধিলন। রহস্যজনকভাবে 18,000 ফুট ওপরে তাঁর মৃত্যু হয়। সে মৃত্যুরও এখনো কোনো কিনারা হয়নি। কাজেই মিলিটারি দপ্তর অত্যন্ত উদ্বিগ্ন রুদ্র উপত্যকার রহস্য নিয়ে। এতগুলো দেশের সীমান্ত যেখানে এক হয়েছে, সেখানে কোনো রকম হামলা বরদাস্ত করতে তাঁরা রাজি নন। বিশেষ করে মিলিটারির গায়ে যখন হাত পড়েছে, তখন আর কোনো কথা নয়। কাজেই মেজর হুকুমত সিংয়ের সঙ্গে প্রফেসর নাটবল্টু চক্রের দ্বন্দ্ব এখন চরমে। মেজর প্রফেসরকে খুব একটা কলকে দিতে আর রাজি নন। ফলে অভিযানের বৈজ্ঞানিক গুরুত্ব কমে এসেছে, প্রতিরক্ষা গুরুত্ব বেড়ে গিয়েছে। ঠিক এই সময় দিল্লি থেকে এসে পৌঁছল জলের রিপোর্ট হাতে নিয়ে আমাকে, শম্ভুদাকে আর অ্যামি ওয়ালেসকে নিয়ে বসলেন প্রফেসর। বললেন, মেজর যা খুশি করে করুক, তাকে আর কোনো কথা বলতে আমি বাধ্য নই। কিন্তু তোমরা শুনে রাখো, আমার অনুমানই সত্যি হতে চলেছে। উন্মুখ হলাম। উনি বললেন, জলের স্যাম্পল বিশ্লেষণ করে দেখা গেছে লেকের তলায় ডয়টেরিয়াম পার্সেন্টেজ খুব কমে গেছে। লেকের ওপর DH% 0.0149, কিন্তু লেকের তলায় তা 0.0069। মুখের কথা কেড়ে নিয়ে আমি ওয়ালেস বললে, তার মানে কি বলতে চান প্লেসিওসরাস আসলে নিউক্লিয়ার সায়েন্টিস্ট? মাথা কাত করলেন প্রফেসর। ব্রাভো মাই ডিয়ার গার্ল, চমৎকার প্রশ্ন করেছ। লেকের তলার জলে ডয়টেরিয়াম দ্রুত কমে গেল কেন? হেভি ওয়াটারে হাইড্রোজেন যে আকারে থাকে তারই নাম ডয়টেরিয়াম। শম্ভুর অবগতির জন্য ব্যাখ্যা করে দিলাম। জিনিসটা কিন্তু পারমাণবিক বস্তু। ম্যাটেরিয়াল ফিজিসিস্টরা একে হিলিয়ামে রূপান্তরের চেষ্টা করছেন। লেকের তলায় এই ডয়টেরিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে কেন? ফট করে আমি বললে, জল থেকে কেউ ডয়টেরিয়াম সরিয়ে নিচ্ছে বলে? এক্স্যাক্টলি। ডয়টেরিয়ামকে জল থেকে আলাদা করা হচ্ছে হিলিয়ামে রূপান্তরের জন্য। এর ফলে তাপ উৎপন্ন হবেই। জলের টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে গেছে সেই কারণেই। শম্ভুদা বৈজ্ঞানিক আলোচনা খালি শুনে যান, একদম কথা বলেন না। সেদিন কিন্তু চুপ করে থাকতে পারলেন না। বললেন, আর একটু পরিষ্কার করে বলবেন 2 ডিগ্রি তাপ বাড়ল কেন? হিলিয়াম সিনথেসিস, অর্থাৎ হিলিয়াম সংশ্লেষণ হচ্ছে বলে। সংশ্লেষণের সময়ে তাপক্ষয় হয় বলে। থাকবে সে কথা। মাথার চুল ঝাঁকাতে থাকেন প্রফেসর। আমি আপাতত 2 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি নিয়ে মাথা ঘামাচ্ছি না। তবে? অ্যামির প্রশ্ন। অ্যামি, ব্যাপারটা অঙ্কের, তুমি বুঝবে। 1 গ্রাম ডয়টেরিয়াম থেকে 6.1 × 10⁻18 আর্গস তাপ বেরিয়ে আসে। লেকের জলের 2 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যত ডয়টেরিয়াম দরকার, তার চাইতে বেশি ডয়টেরিয়াম সরানো হয়েছে জল থেকে। তার মানে কি এই নয় যে ডয়টেরিয়ামকে অন্য কাজে লাগানো হচ্ছে? কি কাজে? অ্যামির চোখে ভ্রুকুটি। হেঁট হয়ে ফিস করে প্রফেসর বললেন, যত এনার্জি সরানো হয়েছে নিপাত্তা ডয়টেরিয়াম থেকে, তা দিয়ে কয়েক লক্ষ হাইড্রোজেন বোমা বানানো যায়। এবার বুঝলে কি কাজে?
মাথার চুল খাড়া হয়ে গেল আমার। এগারো, বারুদে আগুন। কয়েক লক্ষ হাইড্রোজেন বোমা। আমি উঠে দাঁড়িয়ে বললে, প্রফেসর, আমি গিয়ে মেজরকে বলছি, জিনিসটা সিরিয়াস। বাধা দিলেন না প্রফেসর। উদাস কণ্ঠে বললেন, যাও, ওই নিরেট মাথায় যদি ঢোকাতে পারো দেখো। আমি বললাম, মেজরের আর দোষ কি বলুন? ওকে দিল্লি থেকে যা বলবে তাই করবে ও। আপনি দিল্লিকে বোঝান না। আমি আমি আর কাউকে কোনো কথা বলবো না। প্রফেসরের অভিমানের কারণটা আগেই বলেছি। ওর কোনো কথা দিল্লির মন্ত্রী দপ্তর শোনেনি, উনিও আর মুখ খুলতে রাজি নন। কিন্তু এত বড় একটা ঘটনা জানতে পারার পর চুপচাপ বসে থাকাটাও ঠিক নয়। অ্যামিকে মেজর হুকুমত সিং বেশ খাতির করেন। সুন্দর মুখের জয় সর্বত্র, তার উপর বিদেশিনী। সেই অ্যামি তেড়ে মেড়ে বেরিয়ে গেল মেজরের ক্যাম্পের দিকে। বনভূমি তখনও নিস্তব্ধ, নিথর। অ্যামিও ব্যর্থ হল। শুধু যে ব্যর্থ হলো তাই নয়, অ্যামিকে এমন বুঝিয়ে দেয়া হলো যে প্রফেসরকেও সে বোঝাতে এলো দিল্লির বক্তব্য। সে এক কাণ্ড। প্রফেসর যতই চেঁচান, অ্যামি তার 3 গুণ চেঁচায়। অ্যামির বক্তব্য অত্যন্ত সরল। প্রাচ্যের মানুষরা বড় কল্পনা বিলাসী, পাশ্চাত্যের মানুষদের মতো শীতল যুক্তিবাদী নয়। অ্যামিও যুক্তিটাই বেশি বোঝে, দিল্লির যুক্তি তার মনে ধরেছে। এই সেদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে কারাকোরাম হাইওয়ে নির্মিত হওয়ায় ইন্ডিয়া দারুণ চটেছে। পাকিস্তান অবশ্য তাতে ভ্রুক্ষেপ করেনি। 25 মাইল দীর্ঘ এই পথ শুরু হয়েছে সিনকিয়াংয়ের কাশগড় থেকে, সুপ্রাচীন সিল্ক রোড বরাবর এসেছে 15,450 ফুট উঁচু মিন্টাকা পাসে, সেখান থেকে গিলগিট হয়ে পৌঁছেছে কাশ্মীরে। নন্দা দেবীর মাথায় মার্কিন গুপ্তচর সংস্থা বসিয়েছিল গোয়েন্দাগিরির যন্ত্র চীন দেশের নিউক্লিয়ার টেস্টের খবর রাখার জন্যে। ইত্যাকার ঘটনার পর যখন জানা গেল রুদ্র উপত্যকায় মানুষ গেলেই ঝড় উঠছে, আগুনের গোলা ছুটছে, আশ্চর্য বজ্রপীঠ চৌচির হচ্ছে এবং জলের তলায় লক্ষ হাইড্রোজেন তৈরির উপযুক্ত ডয়েটেরিয়াম সরানো হচ্ছে, তখন কি সরকার নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন? প্রফেসরকে অজস্র ধন্যবাদ। জলের স্যাম্পল অ্যানালাইজ না করলে বিরাট এই আবিষ্কার সম্ভব হতো না। কিন্তু এরপর তিনি যে উদ্ভট কল্পনা করছেন, প্রতিরক্ষা দপ্তর তা মানতে রাজি নয়। দেখাই যাচ্ছে ইন্ডিয়ান হিমালয়ে নজর রয়েছে অনেক দেশের, তারা প্রত্যেকেই দুর্গম হিমগিরি অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে। নন্দা দেবী আর কারাকোরাম হাইওয়ে, এই দুটি ঘটনাই চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সুতরাং রুদ্র উপত্যকায় যা কিছু ঘটছে তা কোনো বিদেশি রাষ্ট্রের কীর্তি। তারা নিউক্লিয়ার গবেষণা চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের মাথায় বসে, কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না, পাছে কুকীর্তি ফাঁস হয়ে যায়। প্রফেসর যেন সোজা ব্যাপারকে সোজাভাবে দেখেন, ঘুরিয়ে মানে করতে না যান। রুদ্র উপত্যকায় ভিন গ্রহীদের কোনো কারবার নেই। যুদ্ধ কারবারি কিছু বিদেশি মানুষ সেখানে গোপন ঘাঁটি গেড়ে ইন্ডিয়ার সর্বনাশ করবার মতলব আঁটছে। কাজেই ইন্ডিয়ান মিলিটারিকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রফেসর যেন রুদ্র উপত্যকা ত্যাগ করে অবিলম্বে চলে আসেন। এই শেষ কথাটা শুনেই প্রফেসর অকস্মাৎ একদম বোবা হয়ে গেলেন, আর একটি কথাও বললেন না। অ্যামি অনেক বোঝালো। অবশেষে গুটি গুটি মেজর হুকুমত সিংও এলেন। প্রফেসর একদম কথা বললেন না। দিল্লির অর্ডার পড়ে শোনালেন মেজর। প্রফেসর মৌনী বাবা হয়ে বসে রইলেন। মেজর প্রস্তাব করলেন, রেডিও মারফত যদি প্রফেসর দিল্লির ওপর মহলে কথা বলে নেন বড় ভালো হয়। প্রফেসর নিরুত্তর রইলেন। মেজর হাত জোড় করে বললেন, কেন তাঁকে ফাঁপড়ে ফেলছেন প্রফেসর? মিলিটারি ডিসিপ্লিন বড় কঠোর, তাঁর উপর হুকুম এসেছে অসামরিক ব্যক্তিদের এখান থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার। প্রফেসর দাঁত খুঁটতে লাগলেন। মেজর তখন রেগে গিয়ে কড়া গলায় বললেন, হেডকোয়ার্টার থেকে আরও জওয়ান আসছে,
তার আগেই অসামরিক ব্যক্তিদের জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এয়ারফোর্স কপ্টার পাঠাচ্ছে। প্রফেসর শিবনেত্র হয়ে বসে রইলেন। কাহা তক একটা পাথরের মূর্তির সঙ্গে কথা বলা যায়? মেজর রেগে মেগে উঠে দাঁড়ালেন। হন হন করে দরজার কাছে গিয়ে গাঁক গাঁক করে বললেন, গেট রেডি, কপ্টার এলেই আপনাদের যেতে হবে, আমি চললাম চার্জ করতে। বলেই ছিটকে বেরিয়ে গেলেন বাইরে। সঙ্গে সঙ্গে শটান হয়ে বসলেন প্রফেসর। নিমেষ মধ্যে উধাও হলো তাঁর জড়তা, আলস্য, মৌনভাব। চাপা গলায় জিজ্ঞেস করলেন অ্যামিকে, কি চার্জ করতে গেল মাতামোটাটা? আমতা আমতা করতে লাগলো অ্যামি। বুঝলাম ও জানে, কিন্তু বারণ আছে বলে দ্বিধায় পড়েছে। ফের চাপা গলায় গর্জে উঠলেন প্রফেসর, আমাকে বলবে না? এই তোমার আনুগত্যবোধ? চোখ নামিয়ে নিল অ্যামি। প্রফেসর ধরা গলায় বললেন, আমি জানি আমি একা, কিন্তু তুমি তো ডিসিপ্লিনের ভক্ত। অভিযানের নায়ককে কথা লুকোনোটা বুঝি তোমার ডিসিপ্লিনের মধ্যে পড়ে? ভেঙে পড়ল অ্যামি, বলল, ডেপথ চার্জ। আঁতকে উঠলেন প্রফেসর, ডেপথ চার্জ? হ্যাঁ প্রফেসর, মেজরের ওপর অর্ডার হয়েছে লেকের জলে ডেপথ চার্জ ফেলতে। ডেপথ চার্জ? হাইড্রোজেন বোমার গাদায় ডেপথ চার্জ? ও গড, এ কোন মাথা মোটাদের পাল্লায় পড়লাম? বারুদে আগুন দিতে চলেছে এই ইডিয়েটগুলো। বলতে বলতে নক্ষত্র বেগে ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেলেন প্রফেসর। বারো, আশ্চর্য গোলক। হলো না, আটকাতে পারলেন না প্রফেসর। প্রফেসরের পিছন পিছন আমিও দৌড়েছিলাম, আমার পিছনে অ্যামি আর শম্ভুদা। হাঁপাতে হাঁপাতে লেকের পাড়ে যখন গিয়ে পৌঁছলাম, ততক্ষণে হেলিকপ্টার উড়ে গেছে লেকের মাঝখানে। পাড়ে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী। মেজর হুকুমত সিং নিরেট মস্তিষ্ক নন, প্রকৃতই উর্বর মস্তিষ্ক। তাই ডেপথ চার্জ জলে ফেলবার জন্য বোট ভাসাননি, হেলিকপ্টার দিয়ে কাজ সারছেন। প্লেসিওসরাস রূপী দানব যন্ত্র আর আগুনের গোলাকে বিশ্বাস নেই, খামোকা ঝুঁকি নেওয়া ঠিক নয়। প্রফেসর গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন, স্টপ ইট, থামান, ডেপথ চার্জ ফেলবেন না, বারুদে আগুন দেবেন না। যাকে বলা হলো তিনি পাথরের মতো মুখ করে চেয়ে রইলেন উড়ন্ত কপ্টারের দিকে। সামরিক অফিসাররা হুকুম মানতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর সামনে মার্চ করে এগিয়ে যায়। জলের তলায় বারুদে আগুন লাগলো কিনা দেখার দরকার তার নেই, অর্ডার ইজ অর্ডার। রেডিওতে তারস্বরে হুকুম দিলেন হুকুমত সিং, চার্জ! প্রফেসরের চিৎকার ডুবিয়ে বাজ খাঁই গলায় হাঁক ছেড়েছিলেন মেজর। কপ্টারের গর্জন যেন ডুবে গেল সেই চিৎকারে। পরক্ষণেই একটার পর একটা ডেপথ চার্জ গিয়ে পড়তে লাগলো লেকের নিস্তরঙ্গ জলে। বিস্ফোরক ভর্তি পাত্রগুলো ফেলেই কাত হয়ে শূন্যে উড়ে যাচ্ছিল কপ্টার, কিন্তু 500 ফুট উঠতে না উঠতেই বিস্ফোরণ ঘটল জলের তলায়। আমরা শুধু দেখলাম অকস্মাৎ জল ফুলে উঠল ওপর দিকে। প্রথমে ফুলল ধীর গতিতে, যেন লেকের 2000 কোটি টন জল আচম্বিতে প্রচণ্ড রোষে ফেটে পড়তে চাইছে, ভীষণ রাগে ফুলে উঠছে। ডেপথ চার্জের বিস্ফোরণে জল তো এভাবে ফুলে ওঠে না। কোথায় গিয়ে আঘাত হেনেছে ডেপথ চার্জ? জলপৃষ্ঠ ফুলছে, অতিকায় দানব পৃষ্ঠের গা ঝাড়া দেওয়ার মতোই আস্তে আস্তে ওপর দিকে ঠেলে উঠছে। মাঝের জল বেশি উঠছে, কিনারার জল কম উঠছে। তারপরেই জলপৃষ্ঠ বিদীর্ণ করে একটা গোলক তীব্র বেগে ছুটে গেল হেলিকপ্টার লক্ষ্য করে। কিসের গোলক দূর থেকে বোঝা গেল না। কপ্টারে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বুঝলাম জিনিসটা কি। জলের বল। প্রায় 100 ফুট ব্যাসের প্রকাণ্ড একটা গোলক স্রেফ জল দিয়ে তৈরি। আশ্চর্য সেই গোলক বিদ্যুৎ বেগে জল থেকে উঠেই নির্ভুল লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ল কপ্টারের ওপর। প্রচণ্ড ধাক্কায় উড়ন্ত কপ্টার ছিটকে গেল প্রায় 1000 ফুট উঁচুতে।
সংঘর্ষের সঙ্গে সঙ্গে জলগোলক ভেঙে গিয়ে ব্যাঙের ছাতার মতো চারিদিকে জল ছিটিয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ল লেকের জলে। ওদিকে ভাঙাচোরা হেলিকপ্টারটা ডানা ভাঙা পাখির মতোই পাক খেতে খেতে আছড়ে পড়ল মাইল কয়েক দূরে পাইনের মাথায়। আস্তে আস্তে থিতিয়ে গেল, সমতল হয়ে গেল লেকের জলপৃষ্ঠ। স্টিল শেল্টারে বসে প্রফেসর বললেন, ইডিয়ট। অ্যামি বললে, জলের এত শক্তি? প্রফেসর আবার বললেন, ইডিয়ট। আমি বললাম, এখন উপায়? প্রফেসর বললেন, উপায় একটাই, ওদের এলাকা ছেড়ে সরে যাওয়া। বলছেন কি প্রফেসর? ঠিকই বলেছি দীননাথ। ওরা চায় না এখানে কেউ থাকুক। ওদের কাছে পৃথিবীর মানুষ আর পৃথিবীর পশু পাখির মধ্যে কোনো তফাৎ নেই। তাই এত বড় জঙ্গলে একটা পোকামাকড় পর্যন্ত নেই। যে মানুষকে দেখেছে তাকেও প্রাণে মেরেছে পিঠ ফাটিয়ে দিয়ে। এটাই কি আমাদের পক্ষে চরম হুঁশিয়ারি নয়? ঝড়ের রাতে আগুনে গোলা ফাটিয়ে সেন্ট্রিকে জ্যান্ত ইস্পাতের গায়ে লেপটে দিয়ে আবার সংকেতে জানিয়েছে আমাদের, সরে পড়ো ভায়া, সরে পড়ো, এ তল্লাট ছেড়ে সরে পড়ো। স্বর্ণচক্ষু শক্ত করে আমি বললে, আপনি দেশকে ভালোবাসেন না? আপনার দেশের মাটিতে অন্য দেশ এসে ঘাঁটি বানিয়ে রয়েছে, আপনাদের সেখান থেকে মেরে ধরে তাড়াচ্ছে, আর আপনি কিনা পালাতে চাইছেন? অন্য দেশ? প্রফেসর একটু একটু করে রাগতে লাগলেন। অন্য দেশ কাদের বলছো? অন্য গ্রহ বলো? বাঁকা হেসে আমি বললে, ওসব কল্পবিজ্ঞানের ব্যাপার। আমরা খাঁটি বিজ্ঞান নিয়ে কারবার করি। আমি ব্রিটেনের মেয়ে বলেই পষ্টাপষ্টি বলছি, হয় চীন নয় আমেরিকার স্পাই সায়েন্টিস্টরা লেকের জলে নিউক্লিয়ার টেস্ট চালাচ্ছে। রাশিয়াকে বাদ দিলে কেন? ব্যঙ্গের সুরে বললেন প্রফেসর। থমথমে মুখে প্রফেসরের বিদ্রুপ তীক্ষ্ণ মুখের পানে তাকিয়ে থেকে আর কথা বাড়ানোর সাহস পেল না। আমি বেরিয়ে গেল বাইরে। গুম হয়ে বসে রইলেন প্রফেসর। অনেকক্ষণ পর আস্তে আস্তে বললেন, ইডিয়ট। আমি কোনো কথা বললাম না। যেন আপন মনে বলে চললেন প্রফেসর, ননসেন্স, ফুল, স্টুপিড। প্রাকৃতিক শক্তিকে যারা কবজায় এনেছে তাদের সঙ্গে সামান্য গোলা বারুদ নিয়ে শক্তির মহড়া দিতে যাচ্ছে। জলের টেম্পারেচার বাড়ে বলেই জল বাষ্প হয়ে উঠে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। এই সহজ ব্যাপারটাই নিরেট মাথায় ঢুকছে না। বেল্লিকগুলোর হেঁড়ে মাথায় কিছুতেই এই সার কথাটা ঢোকাতে পারছি না। ভাবছে স্টিল শেল্টার বানিয়ে খুব নিশ্চিন্ত আছি। মূর্খ কোথাকার! যারা বাজ ফেলে পিঠ চৌচির করতে পারে, জলের গোলা ছুঁড়ে কপ্টার ভাঙতে পারে, আগুনের বল দিয়ে মানুষের পাটিসাপটা বানাতে পারে, ইচ্ছা করলে তারা বুলেট প্রুফ শেল্টারকে পাউডার বানাতেও পারে। কত রকম সংকেত করছে আমাদের সরে যেতে, তবু আক্কেল হচ্ছে না। তেরো, বোমাকেও যারা হজম করে। ভোর রাত্রে প্রফেসর ডাকলেন আমাকে। আমি তৈরি হয়েই ছিলাম। আগের রাতেই পাহাড়ে চড়ার সরঞ্জাম রুকস্যাক আর হ্যাভারস্যাকে ভরে ক্যাম্প থেকে দূরে পাহাড়ের গায়ে একটা খাঁজের মধ্যে রেখে এসেছিলাম। টিনের খাবার এবং দরকারি সব জিনিস ছিল থলির মধ্যে। প্রয়োজন মতো মাস খানেক যাতে দুজনে পাহাড় ভেঙে যেতে পারি তার প্রস্তুতি করে রেখেছিলাম রাতের অন্ধকারে। ভোর রাত্রে প্রফেসর এলেন। দুজনে যেন ভোরের হাওয়া খেতে বেরিয়েছি এইভাবে পায়ে পায়ে জঙ্গলের মধ্যে দিয়ে রওনা হলাম পাহাড়ের দিকে। মিলিটারি প্রহরী দেখল আমরা যাচ্ছি। ভাবতেও পারল না আমরা পালিয়ে যাচ্ছি। ভাবতে পারলে বাধা দিত, কেননা সেই দিনই নতুন কপ্টারে আমাদের এখান থেকে পাচার করার কথা। হিম পাহাড়ে ঘেরা দুর্গম এই অঞ্চল ছেড়ে পালাতে যাওয়া মানেই জেনে শুনে বিপদে ঝাঁপ দেওয়া। তাই পাহারার কড়াকড়ি ছিল না। আমরা বনের মধ্যে দিয়ে বেড়াতে বেড়াতে চলে এলাম পাহাড়ের দিকে। খাঁজ থেকে পাহাড়ে চড়ার নাল লাগানো লাঠি
বরফ কুঠার আর জিনিসপত্র বার করলাম। শুরু হলো পর্বত আরোহণ। কয়েক ঘন্টার মধ্যেই চলে এলাম মাইল 3 দূরে। রুদ্র সরোবরকে এখান থেকে ফ্রেমে বাঁধানো ছবির মতো স্পষ্ট দেখা যায়। বড় বড় পাইনের মাথার ওপর দিয়ে শান্ত জল যেন আয়নার মতো চকচক করছে। কে বলবে কল্পনাতীত এনার্জির ভাঁড়ার লুকোনো রয়েছে নিস্তরঙ্গ ওই জলরাশির আড়ালে? প্রফেসর এইখানেই আস্তানা নিলেন। একটা গুহার মধ্যে জিনিসপত্র রেখে চেয়ে রইলেন রুদ্র সরোবরের দিকে। দু চোখে ফুটে ওঠা ভেতরের জ্বালা দেখে মনটা আমারও খারাপ হয়ে গেল। অভিযানের নায়ক নিজেই পলাতক। তাঁর কথা কেউ শোনেনি, তিনি কারও কথা শুনতে রাজি নন। দুপুর নাগাদ দেখলাম খান কয়েক অদ্ভুত দর্শন উড়োজাহাজ দক্ষিণ দিক থেকে এসে শটান নেমে পড়ল জঙ্গলের বাইরে একটা খোলা জায়গায়। নামবার ধরনটাও অদ্ভুত। রানওয়ের কারবার নেই। সব এরোপ্লেনই আকাশে ওড়বার সময় রানওয়ের ওপর দিয়ে ছুটে গিয়ে লাফিয়ে ওঠে শূন্যে, নামবার সময় রানওয়ের ওপর দিয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এই প্লেনগুলি সেভাবে নামল না। বিশেষ এই প্লেনের কথা কোথায় যেন পড়েছিলাম। রানওয়ে বরাবর না ছুটে খাড়াইভাবে ওপরে উঠে যায় এরা। বাড়ির ছাদে নামতে পারে, ছাদ থেকে ওপরে উঠতে পারে, অনেকটা হেলিকপ্টারের মতো। অল্প জায়গায় ওঠা নামার উপযোগী। এয়ারফোর্স এই প্লেনই পাঠিয়েছে 6টি। দক্ষিণ দিগন্ত থেকে 6টি ফড়িংয়ের মতো উড়ে এসে নেমে পড়ল পায়ের তলায় পাইন জঙ্গলের কিনারায়। প্রফেসর আর কোনো কথা বলছেন না। যা কিছু বলবার কাল রাতে বলেছেন। এখন বোবা হয়ে গেছেন, এখন শুধু দেখছেন। দেখবেন বলেই পালিয়ে এসেছেন। দেখা যাক রুদ্র সরোবরে বোমা বর্ষণের পরিণামটা কি হয়। ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীবাসীদের এই প্রথম লড়াই কোন দিকে মোড় নেয়। এতদিন যা কল্পবিজ্ঞানের রোমাঞ্চকর কাহিনী ছিল, আজ তা সত্য হতে চলেছে। গ্রহে গ্রহে যুদ্ধ বাস্তব রূপ নিতে চলেছে। তবে দুঃখের কথা, বিবাদমান দুই পক্ষের এক পক্ষ এখনও জানে না হানাদাররা পৃথিবীর কেউ নয়। তাই লড়াইয়ের পরিণতিটা কি হবে ঠিক আঁচ করা যাচ্ছে না। কাল রাতে প্রফেসর আমাকে সব বুঝিয়ে বলেছেন। বোঝানোর দরকার অবশ্য ছিল না। আমি ওর একান্ত ভক্ত। উনি যা বলবেন তাই বেদবাক্য আমার কাছে। অদ্ভুত প্লেন 6টা মর্তে অবতরণ করার কিছুক্ষণ পরেই নতুন আমদানি হেলিকপ্টারটা উঠে পড়ল শূন্যে। আমি জানি অ্যামি ওয়ালেস আর শম্ভু দাস রয়েছে ওর মধ্যে। আমাদেরও থাকার কথা ছিল। অ্যামির হয়েছে আরও বিপদ। দিল্লি থেকে কড়া হুকুম এসেছে, বিদেশিনী অ্যামি ওয়ালেসকে যেন আর এক দণ্ডও ওখানে থাকতে দেওয়া না হয়। ইন্ডিয়ান হিমালয় নিয়ে যা কাণ্ড চলছে, বিদেশের কাউকে আর বিশ্বাস নেই। কে যে চর আর কে নয় তা বোঝা যাচ্ছে না। পাহাড়ে চড়ার নাম করে বিদেশি গুপ্তচররা ইন্ডিয়ান হিমালয় চষে ফেলছে। বৈজ্ঞানিক অভিযানের নাম করে অ্যামি ওয়ালেসও গিয়ে থাকতে পারে। সুতরাং চোখের সামনে সগর্জনে উড়ে গেল মিলিটারির কপ্টার। আমি আর প্রফেসর গুহার মধ্যে ঢুকে গেলাম। কারো চোখে পড়তে চাই না। বিকেল গড়িয়ে এলো। চারদিক অদ্ভুত নিস্তব্ধ। আকাশ বাতাস থমথম করছে। এমন সময় দূর থেকে কানে ভেসে এলো এরোপ্লেনের গর্জন। একে একে শূন্যে উঠছে সেই 6টি প্লেন। মাটি থেকে লম্বা লম্বা আকাশমুখ লাফ মেরে উঠে গেল শূন্যে। জঙ্গলের ওপর এক পাক চরকি পাক খেয়ে তীর বেগে ছুটে গেল লেকের দিকে। এক ঝাঁক বোমা ফেলেই লেক পেরিয়ে উড়ে গেল ওপারের জঙ্গলের মাথায়। কিন্তু জল আর সেভাবে ফুলে উঠল না। রুদ্ধশ্বাসে বসে রইলাম আমরা। দূরবীনের মধ্য দিয়ে চোখ বড় বড় করে চেয়ে রইলাম জলগোলকের আবির্ভাবের প্রতীক্ষায়। কিন্তু চেয়ে থাকাই সার হলো। লেকের জলে বোমা পড়ে ডুবে গেল। একটু আধটু জল ছিটকে উঠল, তার বেশি আর কিছুই হলো না। কোনো রকম বিকার দেখা গেল না জলদানবের। জলদানব শব্দটাই বোধহয় জুৎসই। ডেপথ চার্জ খেয়ে জলকে যেভাবে ফুলতে দেখেছি, তা জলদানবকেই মানায়। গোটা লেকটাকে একটা জলদানব কল্পনা করলে
ব্যাপারটা হয়তো আরো ভালোভাবে বোঝা যাবে, রোমাঞ্চটা হাড়ে হাড়ে অনুভব করা যাবে। কিন্তু জলদানব বুঝি ঘুমিয়ে রইল। বোমযানের পাইলটরাও নিশ্চয়ই হতচকিত হয়ে গিয়েছিল ব্যাপার দেখে। ওরা আশা করেছিল বোমাগুলো ডেপথ চার্জের মতোই প্রলয় সৃষ্টি করবে, জলের গোলা ছুটে আসবে, তারপর এক টক্কর লড়াই হবে। কিন্তু কাকস্যপরি বেদনা, জল স্থির, নিষ্কম্প। রেডিওতে হুকুম গেল নিশ্চয়ই, আবার পাক খেয়ে লেকের অন্য 6টি জায়গায় একসঙ্গে 6টি মিসাইল নিক্ষেপ করে সাঁত করে লেক পেরিয়ে গেল যুদ্ধবিমান কটি। এবার আর মামুলি বোমা নয়, ক্ষেপণাস্ত্র। জল ভেদ করে 6টি রকেট বোমা 6টি ছুঁচের মতো ঢুকে গেল ভিতরে। 500 ফুট জল ছিন্ন ভিন্ন করে তলদেশ স্পর্শ করতে বেশি সময় লাগার কথা নয়, কিন্তু কই, বিস্ফোরণ তো ঘটল না। জল তো তিমি মাছের মতো ফুলে উঠল না। 6টি রকেট বোমাকেও স্রেফ হজম করে নিল জলের তলার অজ্ঞাত বিভীষিকা। থ হয়ে বসে রইলেন প্রফেসর। স্তম্ভিত হয়ে গেলাম আমি। যুদ্ধবিমান এবার মরিয়া হয়ে গিয়েছে। মিনিট কয়েক পরেই আবার এক পাক ঘুরে এসে নতুন 6টি জায়গায় নিক্ষেপ করে গেল 6টি মিসাইল। এবারেও নিথর রইল জলপৃষ্ঠ। প্লেন 6টি হাল ছেড়ে দিয়ে ফিরে এলো মাটিতে। আধ ঘন্টা পর শুরু হলো ডাঙা থেকে মিসাইল বর্ষণ। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে পড়ল 25 মাইল লম্বা লেকের বিভিন্ন অঞ্চলে। কিন্তু একটিও ফাটল না। চোদ্দ। অসম্ভব দৃশ্য। বোমা বর্ষণ শেষ হয়েছে। ক্লান্ত সামরিক বাহিনী সন্ধ্যের আগমনে রণে ভঙ্গ দিয়েছে। রণ ছাড়াই রণক্লান্ত তারা। একতরফা বোমাবর্ষণই সার হয়েছে, শত্রুপক্ষ সাড়া দেয়নি। এতক্ষণ কাঠ হয়ে বসেছিলেন প্রফেসর। সন্ধ্যের অন্ধকার যখন গাঢ় হয়ে চেপে বসল, আকাশে তারার ঝিকিমিকি দেখা গেল, উনি তখনও ঠায় বসে রইলেন। ঠিক এই সময় আচমকা একটা অত্যুজ্জ্বল দীপ্তি দেখা গেল, একটা চোখ ধাঁধানো বিষম উজ্জ্বল ফ্ল্যাশ। শুধুই ফ্ল্যাশ, বজ্রগর্জন শোনা গেল না। 25 মাইল লম্বা লেকের ওপর দিয়ে যেন লকলক করে খেলে গেল অকল্পনীয় বিদ্যুৎ শিখা। পরক্ষণেই আবার সেই চোখ ধাঁধানো দীপ্তি, লক্ষ বিদ্যুতের ঝলসানি। গুঙিয়ে উঠল বাতাস, দূর দূরান্তর থেকে ভেসে এলো চাপা গজরানি। পিঞ্জরাবদ্ধ হিংস্র জন্তুর দল যেন অকস্মাৎ ছাড়া পেয়েছে। আকাশ বাতাস মথিত করে দলে দলে ছুটে আসছে। আসছে, ঝড় আসছে, খ্যাপামোষের মতো হুহুঙ্কারে ঝড় ধেয়ে আসছে। চারদিক থেকে উথালি পাথালি বাতাস মাথা কুটতে কুটতে হাহাকার রবে ছুটে যাচ্ছে রহস্যময় রুদ্র সরোবরের দিকে। পাহাড়ের ওপর থেকে তারার আলোয় ঠাহর করলাম বড় বড় পাইন গাছগুলো সুপুরি গাছের মতো নুয়ে নুয়ে পড়ছে লেকের দিকে। লেকের চারিদিকে যেখানে যত পাইন গাছ আছে সব গাছই হেলে পড়ছে লেকের দিকেই। অন্ধকারে এর বেশি আর দেখা গেল না। তারপরেই নামল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। একে অন্ধকার, তার উপর বৃষ্টি। এক হাত দূরেও কি ঘটছে দেখার উপায় আর রইল না। এবারের বৃষ্টি কিন্তু শুধু লেকের ওপরে নয়, জঙ্গল ছাড়িয়ে পাহাড়ের ওপরেও ঝরছে। নায়েগ্রা জলপ্রপাত যেন অবিরল ধারায় ঝরে পড়ছে বিরামবিহীনভাবে। গুহার মধ্যে গুটিসুটি মেরে বসে আছি আমি আর প্রফেসর। অবর্ণনীয় ঠান্ডায় হাড় পর্যন্ত যেন অসাড় হয়ে আসছে। প্রফেসর জড় সড় হয়ে বসেছিলেন। বাইরের তাণ্ডব দেখে ভয় পেয়েছেন বলে নয়, অন্ধকার আর বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না বলে। বেশ কয়েক ঘন্টা বৃষ্টি ঝরল এইভাবে। স্লিপিং ব্যাগে ঝিমোচ্ছেন প্রফেসর। এক সময় ঘুমিয়েও পড়লেন। বুড়ো মানুষ, কত আর ধকল সইবেন। আমার চোখে কিন্তু ঘুম এলো না। উত্তেজনা আর উৎকণ্ঠায় ঘুমোনো যায় না। বেশ বুঝলাম, আচমকা এই ঝড় বৃষ্টির একটা কারণ আছে। ঝড় বৃষ্টি যারা সৃষ্টি করেছে তারা অকারণে এনার্জি খরচ করছে না। কে জানে,
রহস্যজনক সেই বজ্রপাতে এতক্ষণে সৈন্যবাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল কিনা। কিন্তু মৃত্যু সামনে দেখলে ওরাও তো গোলাগুলি চালাতো, সংঘর্ষ লাগতই। সেরকম আওয়াজ তো কানে আসেনি। এরকম অবিরল বৃষ্টিও জন্মে দেখিনি। পাহাড়ের গা বেয়ে যেভাবে ঢল নেমেছে, নিচের উপত্যকায় এতক্ষণে প্লাবন ডাকা উচিত। রাত 1টা নাগাদ বৃষ্টির তোড় কমতে লাগল। তারার আলো শুধু নয়, এবার চাঁদের আলোও দেখা গেল। গুহা থেকে উঁকি মেরে দেখলাম বৃষ্টির ঝালর দূরে সরে যাচ্ছে। বৃষ্টি এখনো পড়ছে, কিন্তু বৃষ্টিক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে লেকের ওপর। চাঁদের আলোয় বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। অসম্ভব সেই দৃশ্যও স্পষ্ট দেখতে পেলাম। দেখেও চোখকে বিশ্বাস করতে পারলাম না। উড়ন্ত লেক। দু চোখ কচলে ফের তাকালাম। না, ঘুম চোখে স্বপ্ন দেখছি না। এই দৃশ্য প্রফেসরকে দেখানো দরকার। পিছন ফিরে ওকে ডাকতে গিয়ে দেখি উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছেন। ঘুম ভাঙা চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন উড়ন্ত লেকের দিকে। হ্যাঁ হ্যাঁ, উড়ন্ত লেক। আমি লেখক নই, ভাষার জাদুকর নই। যা দেখেছি তা সোজাসুজি বলছি। নিশীথ রাত্রে হিমালয়ের বুকে আশ্চর্য সেই দৃশ্য দেখে আমার যা মনে হয়েছিল তা স্পষ্টাস্পষ্টি বলছি। আমার মনে হয়েছিল 25 মাইল লম্বা সুবিশাল লেকের 2000 কোটি টন জলরাশি একটি মাত্র জলপিণ্ড হয়ে আকাশে উড়তে শুরু করেছে। কল্পনা করুন হে পাঠক, হে পাঠিকা, কল্পনা করুন সেই অবিশ্বাস্য অসম্ভব দৃশ্য। সে দৃশ্য আমি প্রত্যক্ষ করেছি বলেই বর্ণনা করতে সাহস পাচ্ছি। কানে শুনলে মনে করতাম উন্মাদের উন্মত্ত কল্পনা। দয়া করে আমাকে বিশ্বাস করুন। আমি পাগল নই, মিথ্যুক নই, উদ্ভট গল্পকার নই। আমি দেখেছি 2000 কোটি টন বিপুল জলরাশি একসঙ্গে আস্তে আস্তে উঠে যাচ্ছে শূন্যে মেঘলোকের দিকে। সে মেঘ জমা হয়েছে কেবল রুদ্র সরোবরের ওপরেই, আর কোথাও নয়। আমি দেখেছি 2000 কোটি টন জলরাশি অখণ্ড পিণ্ডের আকারে শূন্যে উঠতে উঠতে অকস্মাৎ ফানেলের আকারে মেঘলোকের পানে ধেয়ে গিয়ে ব্যাঙের ছাতার আকারে চারধারে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। শুধু আমি কেন, বিস্ময় বিস্ফারিত প্রফেসর নাটবল্টু চক্রও দেখেছেন বিপুল জলরাশি চাঁদের আলোয় ঝকঝক করতে করতে মেঘপুঞ্জ ঠেলে নিয়ে উঠে গিয়েছে আরও উঁচুতে মহাকাশের দিকে। তারপর ছোট হতে হতে একসময় মিলিয়ে গিয়েছে তারা ভরা আকাশের বুকে। চাঁদের আলো ঠিকরে গিয়েছে জলের ডেলা থেকে, ঠিক যেন বেঢপ সাইজের আর একটা চাঁদ ঝিকমিক করছে অনেকক্ষণ ধরে মহাশূন্যে। তারপর এক সময় তারার মতো ছোট হয়ে এসেছে এবং একেবারেই হারিয়ে গিয়েছে চোখের আড়ালে। সেই সঙ্গে মেঘ উধাও হয়েছে। বৃষ্টি ঝরেছে আরও কিছুক্ষণ, শেষে তাও থেমে গিয়েছে। ঝকঝকে আকাশের দিক থেকে চোখ নামিয়ে দেখেছি একটু আগেই যেখানে জল ছিল এখন সেখানে বিশাল গহ্বর মুখ ব্যাদান করে রয়েছে। কিনারা থেকে অজস্র জলধারা প্রপাতের আকারে 500 থেকে 600 ফুট গভীরে গুরুগম্ভীর নিনাদে আছড়ে পড়ছে তো পড়ছেই। জল নেই, কিন্তু তলদেশ শূন্য নয়। অসংখ্য রঙিন উজ্জ্বল বল ভেসে বেড়াচ্ছে সুবিশাল জলহীন আধারে। প্রপাত থেকে জলকণা ঠিকরে আসার দরুনি বোধহয় পাতলা কুয়াশায় ছেয়ে রয়েছে তলদেশ। রামধনু রঙের অগ্নিগোলকগুলো আপন মনে হেলে দুলে হাওয়ায় ভর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে সরোবর গহ্বরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। আচম্বিতে দেখলাম একটা রামধনু গোলক ভাসতে ভাসতে অন্য সব গোলককে ছাড়িয়ে উঠে যাচ্ছে ওপরে। লেকের পাড় ছাড়িয়ে বেশ খানিকটা উঠে আসার পরেই তিলমাত্র তাড়াহুড়ো না করে ভাসতে ভাসতে এগিয়ে গেল পাইন বনের মাথা দিয়ে। আঁতকে উঠলেন প্রফেসর। অস্ফুট চিৎকার বেরিয়ে এলো তাঁর গলা দিয়ে। সভয়ে হাত খামচে ধরলেন আমার।
পরক্ষণেই বুঝলাম কেন অত ভয় পেয়েছেন। পাইন বনের মাঝামাঝি আসতেই আগুনের ঝলক দেখলাম। বনের মধ্য থেকে তীর্যক রেখায় আগুনের রেখা সাঁত করে ছুটে গেল ভাসমান গোলক লক্ষ্য করে। তারপরেই শুনলাম গম্ভীর কামান নির্ঘোষ। কামান দাগছে সৈন্যবাহিনী। উপর্যুপরি আরো কয়েকবার কামান নির্ঘোষ ভেসে এলো কানে। থমকে গিয়েছে রামধনু গোলক, স্থির হয়ে ভাসছে জঙ্গলের মাথায়। এক জায়গায় স্থির থাকার দরুন নিশ্চয়ই গোলন্দাজরা লক্ষ্য ভেদও করতে পারছে। কিন্তু রামধনু গোলক যেমন তেমনি রয়েছে, বিদীর্ণ হচ্ছে না, বিস্ফারিত হচ্ছে না, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। অন্ধকারে এর বেশি দেখতে পেলাম না বটে, কিন্তু আন্দাজ করতে পারলাম কামানের গোলাগুলো রামধনু গোলক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে, তবে কিছুই করতে পারছে না। নিচ থেকে অগ্নিরেখা গোলকের দিকেই ধেয়ে যাচ্ছে, অথচ গোলক স্থির হয়ে ভাসছে। সহসা প্রদীপ্ত হল রামধনু গোলক, বৃদ্ধি পেল তার উজ্জ্বলতা। পরমুহূর্তেই পেন্সিলের মতো সরু রশ্মিরেখা সাঁ করে নেমে গেল নিচের দিকে। একবার, দুবার, তিনবার, চারবার। কোনো শব্দ নেই, নির্ঘোষ নেই, ঠিক যেন লেজার রশ্মি। রামধনু গোলকের মধ্যে থেকে মুহুর্মুহু অতিশয় সরু রশ্মিরেখা বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে তো যাচ্ছেই। নিস্তব্ধ হয়ে গেল অরণ্য, থেমে গেল কামানের আওয়াজ। শ্মশানের নৈশব্দ নেমে এলো জঙ্গলে। বুঝলাম, 3 মাইল দূরে পাহাড়ের ওপর দাঁড়িয়ে সব বুঝলাম। কেন পিঠ ফেটে চৌচির হয়েছিল ম্যাকহেনরি আর জ্যাক ফেলডেনের, তাও বুঝলাম। রামধনু রশ্মি নিঃসন্দেহে একই হাল করে ছেড়েছে সৈন্যবাহিনীর। নির্বোধ গোয়ার মেজর হুকুমত সিংও বোধহয় এতক্ষণে ফুটি ফাটা পৃষ্ঠ নিয়ে মুখ থুবড়ে পড়ে আছেন বনতলে। কিন্তু না, লড়াই এখনো শেষ হয়নি। আচম্বিতে জাগ্রত হলো নতুন গর্জন। 6টি প্লেনের ইঞ্জিন চালু হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে 6টি উড়ুক্কু যান লাফ দিয়ে উঠে পড়ল শূন্যে। 6 দিক থেকে ঘিরে ধরে মিসাইল নিক্ষেপ করল রামধনু গোলক লক্ষ্য করে। চাঁদের আলোয় ঝকঝক করে উঠল 6টি রকেট বোমার রূপলি দেহ। দূরবীনে চোখ রেখে স্পষ্ট দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। আশ্চর্য লক্ষ্য বটে, অদ্ভুত হিসেব জ্ঞান। শূন্য থেকে উড়ন্ত যানে চেপে এই রকম লক্ষ্যভেদ বড় একটা দেখা যায় না। রামধনু গোলক স্থির হয়ে ভাসছিল বলেই লক্ষ্যভেদ সম্ভব হল নাটকীয়ভাবে। নাটকীয় দৃশ্যই বটে। 6টি মিসাইল নক্ষত্রবেগে ধেয়ে গিয়ে একযোগে আছড়ে পড়ল রামধনু গোলকের ওপর। একযোগে, একই সঙ্গে, একই বিন্দুতে মিলিত হলো 6টি রকেট বোমা, এবং সেই বিন্দুটি হল রামধনু গোলক। একসাথে ফাটল 6টি রকেট বোমা। একটিমাত্র প্রলয়ঙ্কর বিস্ফোরণ ঝলক দেখতে পেলাম। বিরাট ব্যাঙের ছাতার মতো ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠে ছড়িয়ে পড়ল বনের মাথায়। একটু পরেই কানে ভেসে এলো কানের পর্দা ফাটানো বিস্ফোরণ নির্ঘোষ। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনির ঢেউ তুলে দূর হতে দূরে মিলিয়ে গেল প্রলয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল ধোঁয়া। দেখলাম রামধনু গোলক অবিকৃত, অক্ষত, অম্লান, অব্যয়। সহসা আবার প্রদীপ্ত হল গোলক দেহ, আবার জ্যোতির্ময় হল রামধনু বপু, আবার ভাস্বর হল রশ্মির উৎস। একই সঙ্গে 6টি রামধনু রশ্মি ঠিকরে গেল 6 দিকে। উড়ন্ত প্লেন 6টি নতুন করে ব্যূহ রচনা বা লক্ষ্যভেদের সুযোগই পেল না। একই সঙ্গে 6টি প্লেন ভীষণ শব্দে ফেটে গেল, নিমেষে অণু আর পরমাণু হয়ে শূন্যে বিলীন হয়ে গেল। কোথাও আর কোনো চিহ্ন রইল না। রামধনু গোলক এবার টহল দিয়ে এলো 6টি প্লেন যেখান থেকে শূন্যে উঠেছিল সেই দিকটায়। সেখান থেকে ভেসে গেল বুলেট প্রুফ শেল্টার নির্মিত হয়েছে যেদিকে, সেদিকে। জঙ্গলের আড়ালে লুকোনো গোল গম্বুজ লক্ষ্য করে বার কয়েক রামধনু রশ্মি নিক্ষেপ করে ভাসতে ভাসতে ফিরে গেল লেকের গহ্বরে। বুলেট প্রুফ শেল্টারগুলোর পরিণতি কল্পনা করতে পারলাম। টোটাল অ্যাটমাইজেশন। প্লেনগুলোর মতোই পরমাণুরূপে শূন্যে মিলিয়ে গেল নিশ্চয়ই দুর্ভেদ্য দুর্গগুলো, সেই সঙ্গে ভেতরকার মানুষগুলোও। আরও বুঝলাম
কেন হেনরি আর জ্যাক বজ্রাঘাতে বিদীর্ণ পিঠ নিয়ে মারা যাওয়ার পর গাছপালায় আগুনের ঝলসানি দেখা যায়নি? পেন্সিলের মতো অত্যন্ত সরু রশ্মি রেখা সীমিত বজ্রশক্তি হেনেছে ডালপালা পাতার ফাঁক দিয়ে, স্পর্শ করেছে শুধু পলায়মান মনুষ্য কীটের পৃষ্ঠদেশ, আর কিছু নয়। মানুষগুলি সেক্ষেত্রে অ্যাটমে পরিণত হয়নি সেই কারণেই। একই রশ্মি নিয়ন্ত্রিত শক্তি নিয়ে কখনো জীবন্ত মানুষকে লেপটে দিয়েছে ইস্পাতের চাদরে, কখনো পিঠ ফাটিয়ে চৌচির করেছে, কখনো সব কিছু পরমাণুতে রূপান্তরিত করেছে। ষোলো। অন্তরিক্ষের প্রভু। ভোর রাতের মধ্যেই খালি হয়ে গেল লেকের শূন্য গহ্বর। রামধনু গোলকরা অবিশ্বাস্য গতিবেগে ঠিকরে গেল 9 দিকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অগ্নি, নৈঋত, বায়ু, ঈশান, এই 8 দিকে উল্কার মতো ধেয়ে তো গেলই, ঝাঁকে ঝাঁকে উধাও হলো ঊর্ধ্ব দিকেও। এতক্ষণ যারা গজেন্দ্র গমনে ভেসে বেড়াচ্ছিল, অকস্মাৎ সংকেত পেয়ে যেন দল বেঁধে নিশ্চিত অভিসন্ধি নিয়ে তারা ধেয়ে গেল দিকে দিকে। স্থবির হয়ে গিয়েছিলেন প্রফেসর। সজল চোখে চেয়েছিলেন শান্ত স্তব্ধ বনভূমির পানে। গ্রহে গ্রহে লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্বে আমরা হেরে গিয়েছি। উঠন্তি মূলপত্তনেই চেনা যায়। শেষটা যে কি হবে তাও আন্দাজ করতে পারছি। আলো ফুটতেই প্রফেসরকে নিয়ে নেমে এলাম উপত্যকায়। সূর্য তখন উঠে পড়েছে। দেখলাম পাথর গলে গিয়েছে জায়গায় জায়গায়। সৈন্যবাহিনী, অস্ত্রশস্ত্র, বুলেট প্রুফ শেল্টারের কোনো চিহ্ন কোথাও নেই। গলা পাথর দেখে আন্দাজ করে নিতে পারলাম পরিণতিটা। বিমূঢ়ের মতো শ্মশান উপত্যকায় বিচরণ করলাম কিছুক্ষণ। তারপর গিয়ে দাঁড়ালাম শূন্যগর্ভ লেকের কিনারায়। রামধনু গোলকরা সব অদৃশ্য। পাড়ে অক্ষত রয়েছে একটি মাত্র বুলেট প্রুফ শেল্টার। গায়ে লেপ্টে রয়েছে সেন্ট্রির চ্যাপ্টা দেহ। গোলক অধিপতিরা যেন ইচ্ছে করেই এই নিদর্শনটি রেখে গিয়েছে তাদের অস্ত্রের মহিমার চাক্ষুষ প্রমাণস্বরূপ, যাতে দেখেও শিক্ষা হয় মূর্খ মনুষ্য কীটদের। হঠাৎ দূর থেকে আকাশপথে ভেসে এলো হেলিকপ্টারের গর্জন। মিলিটারি কপ্টার। অ্যামি আর শম্ভুদাকে মাঝের একটি মিলিটারি ঘাঁটিতে নামিয়ে দিয়ে ফিরে আসছে। এই কপ্টারেই সশরীরে সজ্ঞানে দেশে প্রত্যাবর্তন করলাম আমি এবং প্রফেসর নাটবল্টু চক্র। এর পরের ঘটনা আপনারা কিছু কিছু শুনে থাকতে পারেন। অকস্মাৎ অদ্ভুত কাণ্ড দেখা যাচ্ছে পৃথিবী জুড়ে। অলৌকিক কাণ্ড ঘটছে দুনিয়ার সমস্ত বিমান ক্ষেত্রের ওপর। রানওয়ে গলে যাচ্ছে। হ্যাঙ্গারে থাকা বিমান শূন্যে মিলিয়ে যাচ্ছে। উড়ন্ত প্লেন যাত্রীসহ নিখোঁজ হয়ে যাচ্ছে। অপার্থিব এই কাণ্ড ঘটছে পৃথিবীর সর্বত্র। সব জায়গাতেই দেখা গিয়েছে আশ্চর্য রামধনু গোলক। একটা গোলক একাই 100। পৃথিবীর কোনো বিধ্বংসী অস্ত্রই তাদের ধ্বংস করতে পারছে না। তারা আসে অতর্কিতে, বিমানবহর বিলীন করে দিয়ে নিঃশব্দে মিলিয়ে যায় দূরে। আর কোনো কিছুর ওপর তাদের আক্রোশ নেই, লক্ষ্য কেবল বিমানপথ আর বিমানক্ষেত্র। পৃথিবীর কোথাও আর কোনো বিমানক্ষেত্র অক্ষত নেই জানা গিয়েছে। পাতাল ঘাঁটিতে যেসব যুদ্ধবিমান আছে, অক্ষত কেবল সেগুলোই। রাষ্ট্রসংঘ অবশেষে কর্ণপাত করেছেন প্রফেসরের পরামর্শে। আকাশপথে মহড়া দিতে যাচ্ছে না কেউ রহস্যময় রামধনু গোলকদের সঙ্গে। মাটির তলায় যা আছে তা থাকুক, বাইরে বার করার দরকার নেই। এরপরেই বিকল হয়ে গিয়েছে পৃথিবীর যাবতীয় বেতার ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। টিভি বা রেডিও উপগ্রহের মাধ্যমেও আর খবর আদান প্রদান করা যাচ্ছে না। আকাশ জয় সম্পূর্ণ হয়েছে ভিনগ্রহীদের, বলেছেন প্রফেসর নাটবল্টু চক্র। বলেছেন, হে মূর্খ মানব, আর ওদের ঘাঁটাতে যেও না।
দীর্ঘদিন ধরেই রুদ্র সরোবরে ওরা বিপুল এনার্জি সঞ্চয় করেছিল বিশ্ব জয় করবার অভিসন্ধি নিয়ে। দেখা যাচ্ছে আকাশের দখল পেলেই ওরা নিশ্চিন্ত। তাই হোক। তারপর হয়তো জলের দখলও চাইবে। কে জানে রুদ্র সরোবর ত্যাগ করে ওরা নতুন করে কোনো মহাসাগরের অতলে এনার্জির কারখানা বসিয়েছে কিনা। ভবিষ্যতে যাই থাকুক না কেন, এখন আর ওদের ঘাঁটাতে যেও না। অনেক মূল্য দিতে হয়েছে, আর নয়। আমাদের তৈরি হতে দাও। খোঁচাতে গিয়েছিলাম বলেই এই শিক্ষা পেতে হয়েছে, আর নয়। ওরা আকাশ দখল করেছে, ওরা প্রাকৃতিক শক্তিকে মুঠোয় এনেছে। পৃথিবীর আবহমণ্ডল এখন ওদের হাতের মুঠোয়। সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে ওদের অনন্ত শক্তির ভাঁড়ারকে কাজে লাগিয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ভাগটুকুও যদি বাড়িয়ে দেয়, হয় হিমযুগ আসবে, না হয় সুমেরু কুমেরুর বরফ গলে গিয়ে পৃথিবীর সব জনপদ ডুবে যাবে। তার চাইতেও ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে। আমাদের পারমাণবিক অস্ত্রের ভাঁড়ারে আগুন লাগতে পারে। পৃথিবীর সর্বত্র শক্তিশালী রাষ্ট্ররা ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছে, বোতাম টেপা মাত্র উড়ে গিয়ে পৃথিবীর অন্য দিকের দেশ উড়িয়ে দেওয়ার জন্য। ধরা যাক যদি এরা সে খবর পায়, একযোগে সবকটা পাতালবন্দি ক্ষেপণাস্ত্রকে ফাটিয়ে দেয়, পৃথিবীর শেষ দিন কিন্তু সেই দিনই। সুতরাং ঘাঁটাতে যেও না হে মূর্খ পৃথিবীবাসী। লিলিপুট শক্তি নিয়ে অমিত শক্তিমানদের খোঁচাতে যেও না। তৈরি হও, গোপনে তৈরি হও, এখনো সময় আছে। তৈরি হচ্ছে পৃথিবীবাসী, তৈরি হচ্ছে চরম সমরাস্ত্র। বানাচ্ছেন প্রফেসর নাটবল্টু চক্র। সে আর এক কাহিনী। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org